আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি তেলুগু ক্রাইম থ্রিলার মুভি। মুভিটির নাম কথা ভেনুকা কথা, যার বাংলা অর্থ কাহিনীর পিছনেও আরো একটা কাহিনী। নামের অর্থ শুনে বুঝতেই পারছেন মুভিটি কেমন ধামাকাদার হতে চলেছে। তাই মুভির গল্প কি নিয়ে তা না বলে চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। ఈ చనిపోయిన అమ్మాయిలందరూ అమ్మాయి తల్లిదండ్రులు వచ్చి గుర్తుపట్టాకే పూర్తి వివరాలు తెలుస్తాయి. ఈ అమ్మాయి మా అమ్మాయి కాదు సార్. మీరు ఇంత కాన్ఫిడెంట్ గా ఉన్నారంటే పెళ్లి చేస్తాను. అయినా ఇండస్ట్రీలో 30% టాలెంట్ ఉంటే 70% లక్ ఉండాలండి. యాక్షన్. তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখি বিজয় নামের একটা ছেলে এবং নীলিমা নামের একটা মেয়ে মাঝরাতের বেলা গাড়ি চালিয়ে কোথায় জানি যাচ্ছে। এদেরকে দেখে মনে হচ্ছে এরা হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে। তো হঠাৎ পথের মাঝে এদের গাড়িটা নষ্ট হয়। বিজয় গাড়ি থেকে নেমে গাড়ির বোনাট খুলে চেক করতেছে যে কি হয়েছে। এমন সময় বৃষ্টি শুরু হলে নীলিমা গাড়ি থেকে নেমে বিজয়ের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকে। এমন সময় এদের গাড়ির পাশ দিয়ে অন্য একটা গাড়ি যাচ্ছিল। তারা বিজয় ও নীলিমাকে মাঝরাতে এভাবে দেখে থেমে যায় ও বিজয়কে জিজ্ঞেস করে কি হয়েছে। বিজয় বলে, ভাই গাড়ি নষ্ট হয়েছে, ঠিক করার চেষ্টা করছি। এটা শুনে সেই গাড়িতে থাকা দুইজন ছেলে হেল্প করার জন্য নেমে আসে। ব্লু শার্টওয়ালা এই মালটার নাম রবি ও পিছনের এই মালটার নাম রাজু। তো এরা হেল্প করার বাহানায় তো নামলো, বাট এদের হালচাল দেখে বোঝা যায় এদের মতলব সুবিধার না, কারণ এরা নীলিমার দিকে বাজেভাবে তাকাচ্ছে। তার উপর আবার দেখেই বোঝা যাচ্ছে এরা মাল খেয়ে টাল্লি অবস্থায় আছে। তো রবি আবার তার গাড়ির দিকে চলে গেলে রাজু নীলিমাকে এমন ভাবে দেখতে থাকে যে নীলিমা ভয় পেতে শুরু করে। ওদিকে রবি আবার তার গাড়ি থেকে একটা রড বের করে নেয়। এরপর কোনো কথা নেই, ধ্যাম করে বিজয়ের মাথায় মেরে দেয়। তো এরা বিজয়কে মেরে রাস্তায় ফেলে দিয়ে নীলিমাকে পাঞ্জা করে ধরে জোর করে এদের গাড়ির ভিতরে তুলে নেয়। এরপর আর 1 সেকেন্ডও দেরি নেই, সোজা এখান থেকে কেটে পড়ে। তো এরা নির্জন একটা জায়গায় পৌঁছালে সিন গাড়ির ভিতরে আসা আর দেখি তো এই ছেলেগুলো যে নির্মম কাজটা করলো না, এটা এরা কয়েক মাস থেকে প্রায়ই করে আসতেছে। সিন কাট হয়ে পরের দিন সকালে আসলে দেখি টিভি নিউজে বলা হচ্ছে শহরে দিন দিন ক্রাইমের সংখ্যা বেড়ে যাচ্ছে। রোজ বিভিন্ন বন জঙ্গলের আশেপাশে পুকুরে মেয়েদের লাশ পাওয়া যাচ্ছে। শহরের পুলিশরা কি করছে, আর কত মেয়ের জীবন গেলে তারা এই খুনিদেরকে ধরবে। এই অবস্থায় শহরের মেয়েরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, আর এটা পুলিশদের জন্য লজ্জাজনক। ডিজিপি এই নিউজটা দেখে এসআইকে ডেকে বলে, মিডিয়া যেভাবে পুরো পুলিশ ফোর্সের উপর আঙুল তুলতে শুরু করেছে তাতে দেশের জনগণের কাছে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই যে করেই হোক এসব কেসগুলো দ্রুত সলভ করতে হবে এবং যে গ্যাং মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে এসব করতেছে তাদেরকে দ্রুত ধরতে হবে। আর এই কাজটা একজনই করতে পারে, সেটা হচ্ছে সাত্তিয়া। তাই তুমি এক্ষুনি সাত্তিয়াকে হায়দ্রাবাদে আসতে বলো। ব্যাস, সিন কাট হতেই একজনের ধামাকাদার এন্ট্রি হয়। হ্যাঁ, এটাই সেই সাত্তিয়া, ডেপুটি কমিশনার অফ পুলিশ, শর্টকাটে ডিসিপি। তো ডিজিপি সাত্তিয়াকে সকল ঘটনা খুলে বলার পর বলে, আজ পর্যন্ত তুমি যতগুলো কেস নিয়েছো তার সব কয়টি সলভ করেই ছেড়েছো, তাই এই কেসটি তোমাকে দিচ্ছি। কেসটা নাও এবং কোন গ্যাং মাঝরাতের বেলা শহর থেকে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে এসব করতেছে তাদেরকে দ্রুত ধরার ব্যবস্থা করো। সাত্তিয়া কেসটা নিয়ে বলে, ওকে স্যার, খুব শীঘ্রই কালপ্রিতদেরকে আপনার সামনে হাজির করব। সিন সেই রবি ও রাজুর কাছে আসলে দেখি এরা রাতের বেলা এমন একটা কাণ্ড ঘটালো, অথচ এখন রিল্যাক্সে ক্যারাম খেলতেছে। তো এমন সময় তাদের গ্যাংয়ের কিছু ছেলে এসে বলে, ভাই শুনলাম শহরে সাত্তিয়া নামের নতুন একটা ডিসিপিকে আনা হয়েছে, আর এই ডিসিপি নাকি খুবই ভয়ঙ্কর। তাই আমাদের উচিত পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত আমাদের এসব কাজকর্ম বন্ধ রাখা, নয়তো তার হাতে ধরা খেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের পাউডারের বিজনেসটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পাউডার বলতে কি পাউডার বোঝাচ্ছি বুঝে নিন। এসব শুনে রবি ও রাজু কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, কয়দিন মেয়ের নেশা বাদ,
সেই সাথে আমাদের পাউডারের বিজনেসটাও কয়দিন বন্ধ থাক। এরপর সিন চলে আসে এই মুভির মেইন ক্যারেক্টার আশুইনের কাছে। আমরা দেখি সে নানা উপন্যাস পড়তেছে, কারণ তার জীবনের লক্ষ্য বা স্বপ্ন হচ্ছে সে অনেক বড় একজন ডিরেক্টর হবে এবং সে মুভি বানাবে। আর তাই সে অলরেডি খুব সুন্দর একটা গল্পও লিখেছে। কিন্তু সমস্যা হলো, যখনই আশুইন সেই গল্পটা নিয়ে একটা মুভি বানানোর জন্য কোনো প্রডিউসারের কাছে যায়, তখন প্রডিউসাররা গল্প শোনার পরে মুভিটা বানাতে তো রাজি হয়, বাট কেউ বলে মুভির গল্পটা তো সেই অস্থির, কিন্তু মুভিটাতে চখাম একটা আইটেম সং ঢুকাতে হবে, নয়তো পাবলিক মজা পাবে না। আবার কেউ বলে মুভিতে তামিল স্টাইলের ধুমধারাক্কা অ্যাকশন সিন ঢুকাতে হবে, নয়তো হিট হবে না। কেউ বলে মুভিতে রোমান্সের কমতি আছে, নায়ক নায়িকাদের কয়েকটা চুমাচুমির সিন ঢুকাতে হবে, তাছাড়া দর্শকের শরীরে এনার্জি আসবে না। এভাবেই এক একজন এক এক শর্ত জুড়ে দেয়। কিন্তু আশুইন এসব শর্তে রাজি না হওয়ার কারণে তার মুভিটা কিছুতেই বানানো হচ্ছে না। আসলে আশুইন চাচ্ছে যে তার গল্পে কোনো চেঞ্জ না হোক। তাই আশুইন বিভিন্ন প্রডিউসারদের সাথে দেখা করতে থাকে আর মনে মনে এমন একজন প্রডিউসার পাওয়ার আশা করতে থাকে যে গল্পটা যেমন তেমনভাবেই মুভি বানাতে রাজি হবে। তো আশুইনের মুভির গল্পে রোমান্সের ঘাটতি থাকতে পারে, বাট আশুইনের লাইফে রোমান্সের ঘাটতি একদমই নেই। তার একটা গার্লফ্রেন্ড আছে, নাম শাইলু, সম্পর্কে সে আবার মামাতো বোন। আর আশুইন তার সাথে দেখা করতে এই মন্দিরে এসেছে। হ্যাঁ, এটাই সেই শাইলু। তো নায়িকাকে দেখে নায়কের বুকে ফিলিংস উছলে উঠলো। এখন যদি এখানে একটা গান শুরু না হয় তাহলে জাতি কি করে মেনে নিবে যে এটা একটা তেলুগু মুভি? তাই ধ্যাম করে একটা গান শুরু হয়ে যায় আর এরা কল্পনায় সাগরে, পাহাড়ে, বন জঙ্গলে নাচতে শুরু করে। তো এদের নাচ আর কি দেখবেন, বাট একটা প্রমোশন আছে, তাই সিনগুলো দেখুন। ততক্ষণে ব্যাকগ্রাউন্ডে আমি একটু প্রমোশন করে নেই। আমি যা বলি সেগুলোতে কান দিন না, আপনি এদের রোমান্সে ফোকাস দেন, ঠিক আছে? ইউটিউব স্ক্রলিং এ বোরিংনেস কাটাতে পারফেক্ট এক্সপেরিয়েন্স হলো মোস্টবেট। এখান থেকে ম্যাসিভ ক্যাশ প্রাইজ জেতা যায়। মোস্টবেটের ফেভারিট গেম হলো প্লিঙ্কো এভিয়েটর। এখানে সকল স্পিনে চান্স টু উইন বিগ। এখানকার থ্রিল অফ উইনিং অসাধারণ। স্পোর্টসে ইন্টারেস্ট থাকলে টিম প্রেডিক্ট করে নিজের স্কিল টেস্ট করুন ফুটবল, টেনিস, কাবাডি, ক্রিকেট অ্যান্ড মোর গেমে তাদের ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং এনজয় করতে করতে। এদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন খুবই সহজ। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমোকোড রোমানে ইউজ করলে ওয়েলকাম বোনাস এবং 250টি ফ্রি স্পিন পাবেন। এছাড়াও রয়েছে 24/7 ডেজ কাস্টমার সাপোর্ট, যারা আপনাকে অ্যাসিস্ট করবে। তাই ভিডিও শেষে পিন কমেন্টে গিয়ে মোস্ট ইনস্টল করুন এবং আমার প্রোমোকোড রোমানে ইউজ করুন। থ্যাংক ইউ। সিন শাইলুর বাড়িতে আসলে দেখি আশুইনের পরিবার এবং শাইলুর পরিবার এদের বিয়ের বিষয়ে আলাপে বসেছে। তো আশুইনের মুভির গল্প শুনে যেমন প্রডিউসাররা বলে সবই ঠিক আছে, শুধু মুভিতে ঝাঁকানাকা একটা আইটেম সঙের অভাব, ঠিক সেম কাহিনী এখানেও হয়। শাইলুর বাবা আশুইনকে বলে, বেটা তুই ভাগনা হিসেবে সবই ঠিক আছে, বাট তোর হাতে আমাদের মেয়েকে দিতে গেলে তোর লাইফে একটা সরকারি জবের অভাব, কারণ তুই এখন বেকার। এটা আশুইনের কলিজায় লাগে, কিন্তু কি আর করার, মেয়ের বাবা হিসেবে সে এটা বলতেই পারে, সেই অধিকার তার আছে। তো আশুইন বলে, মামা আমি সরকারি জব কখনোই করব না, আমার স্বপ্ন ভালো একজন ডিরেক্টর হওয়া। আর আমি অলরেডি একটা গল্পও লিখেছি, এখন ভালো একটা প্রডিউসার পেলেই মুভিটা তৈরি হবে এবং আমি সেটেল হয়ে যাব। এটা শুনে শাইলুর বাবা বলে, ঠিক আছে, আমি তোমাকে 1 বছরের সময় দিলাম। এই 1 বছরের মধ্যে তুমি ছবিটা বানিয়ে সেটা হিট করিয়ে দেখাও। যদি সেটা পারো তবেই বুঝবো যে তোমার ভবিষ্যৎ আছে, তখন তোমার হাতে শাইলুকে তুলে দিতে আমার কোনো আপত্তি থাকবে না। বাট যদি 1 বছরের মাঝে সেটা করতে না পারো, তাহলে বাবা আমার মেয়ের আশা ছেড়ে দিও। কি আর করার, আশুইন বাধ্য হয়ে এই শর্তে ফুরাই। তো আশুইন ভালো একজন প্রডিউসারদের খোঁজে লেগে পড়লে তার বন্ধু জিতু রামাকৃষ্ণ নামের একজন লোকের কাছে আশুইনকে নিয়ে যায়। এই লোকটি আবার পেশাদার মুভি প্রডিউসার নয়, সে সাধারণ একজন লোক। তবে তার শখ যে সে জীবনে এমন একটা মুভি বানাবে যে মুভিটি সারা দেশে বাহুবলীর মতো খ্যাতি অর্জন করবে। তো আশুইন রামাকৃষ্ণকে তার মুভির গল্পটা শোনালে পুরো গল্পটা শোনার পরে রামাকৃষ্ণ খুব খুশি হয়ে যায়, কারণ তার গল্পটা খুবই পছন্দ হয়েছে এবং তার মনে হচ্ছে এই মুভিটি খুব জনপ্রিয় হবে। তাই সে আশুইনকে বলে, আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি এই মুভিটা আমরা তৈরি করব, কিন্তু একটা প্রবলেম আছে, আমার সারা জীবনে জমানো সব টাকা একত্র করলে বড়জোর 1 কোটি টাকা হবে, এর বেশি হবে না। এবার বলো এই 1 কোটি টাকা দিয়ে তুমি কি মুভিটি কমপ্লিট করতে পারবে? আশুইন কিছুটা ভেবে বলে ওঠে, হ্যাঁ স্যার পারবো, কারণ মুভিতে সব থেকে বেশি টাকা যায় নায়ক নায়িকাদের পিছনে, কিন্তু আমরা সেই জায়গাতেই খরচটা কমাবো। মানে আমরা পরিচিত কোনো নায়ক নায়িকা নিব না, আমরা অডিশন নিব, সেখান থেকে ভালো কয়েকজন নতুন মুখ বেছে নিয়ে তাদেরকে দিয়েই মুভিটা করাবো, ফলে 1 কোটিতেই মুভি তৈরি হয়ে যাবে। তবে স্যার মুভি তৈরির পর কিন্তু মুভির প্রচার বা মার্কেটিংয়ের জন্য মিনিমাম 40-50 লাখ টাকা লাগবে, কারণ লোকে যদি টিভিতে, নিউজ মিডিয়াতে আমাদের মুভি সম্পর্কে চর্চা না শুনে, তাহলে মুভি যত ভালোই হোক হলের লোক আসবে না। এটা শুনে রামাকৃষ্ণ বলে, আমার কাছে তো আর কোনো টাকা নেই,
তবে টেনশন করো না, 2-3 মাস পর একটা জায়গা থেকে টাকা পাবো, আর তোমার মুভি বানাতেও তো 2-3 মাস যাবেই। তাই তুমি এসব নিয়ে চিন্তা না করে অভিনেতা অভিনেত্রীদেরকে সিলেক্ট করার জন্য অডিশনের ব্যবস্থা শুরু করো। এই বলে রামাকৃষ্ণ 1 লাখ টাকার একটা চেক আশুইনকে দিলে আশুইন তো মহা খুশি। তাই সে সঙ্গে সঙ্গে তার জান পাখি শাইলুকে ফোন করে বলে, শাইলু আমার মুভি তৈরি হতে চলেছে, প্রডিউসার অলরেডি 1 লাখ টাকার একটা চেকও দিয়েছে, তুমি আর কোনো টেনশন করো না, এখন জাস্ট মুভিটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করো, মুভিটা হিট হবে এবং আমি তোমাকে বিয়ে করব। ব্যাস এরপর দেখি আশুইন নায়ক নায়িকা বাছাইয়ের জন্য অডিশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সিন রবি ও রাজুর কাছে আসলে দেখি রাজু বলতেছে, ভাই মুভিতে অভিনয় করার জন্য লোক নিতে পাশে একটা অডিশন নেওয়া হচ্ছে, আমরা তো এখন বেকার বসে আছি, তাই চল না আমরাও অডিশন দিই, যদি চান্স পাই তো পুলিশের থেকে গা ঢাকা দেওয়ারও ব্যবস্থা হলো, পাশাপাশি সেখানে হট হট মেয়ে থাকবে, সো বুঝতেই পারছিস। সিন অডিশন রুমে আসতে দেখি আশুইন অডিশন নেওয়া শুরু করে দিয়েছে এবং রবি ও রাজুও অডিশন দিতে এসেছে। তো এরা দুজনে অডিশন দিলে রবি ভিলেনের গুন্ডা হিসেবে এবং রাজু নায়কের ভাই হিসেবে সিলেক্ট হয়। এইভাবেই আশুইন আরও বেশ কয়েকজনের অডিশন নিয়ে যতগুলো মেয়ে লাগবে সবাইকে সিলেক্ট করা শেষ করে। তো অডিশন শেষ হতেই একটা মেয়ে আশুইন আশুইন বলে চিল্লাতে চিল্লাতে ভিতরে আসলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জিজ্ঞেস করে, আপনি কে? মেয়েটি বলে, আশুইন কোথায়? সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে বহু রাত কাটিয়েছে, আমাকে সিনেমা দেখতে নিয়ে গেলে কোনার সিটে বসতো, পার্কে নিয়ে গেলে ঝোপের আড়ালে বসতো, আর এখন আমি প্রেগনেন্ট তো সে আমার ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছে, ফেসবুকে আমাকে ব্লক করে দিয়েছে। মেয়েটি এসব বলতেছে আর তার সাথে করে আনা পিচ্চি মেয়েটি আবার ফেসবুক লাইভে গিয়ে এসব লাইভ সম্প্রচার করতেছে। তো মেয়েটির চিল্লাচিল্লি শুনে আশুইন বেরিয়ে এসে বলে, এই মেয়েটিকে, সেইভাবে চিল্লাচ্ছে কেন? মেয়েটি বলে, আরে বাহ, সারাদিন বাবু শোনা, জান পাখি, কলিজা, সুইট হার্ট, আরও কত কি বলে ডাকতে, আর এখন চিনতেই পারছো না? এটা শুনে আশুইন রেগে মেগে মেয়েটিকে মারার জন্য তেড়ে আসতেই একজন দৌড়ে এসে বলে, আশুইন খবরদার আমার মেয়ের গায়ে হাত দিবি না, তোকে ভালো মানুষ ভেবে নিজের মেয়েকে তোর হাওলায় ছেড়ে দিয়েছিলাম, আর তুই আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েকে। এই বলে লোকটির সামনে কি বলবে ভুলে যায়ও তার মেয়েকে বলে, অমৃতা এর বাকি ডায়লগটা যেন কি? আশুইন অবাক হয়ে বলে, ডায়লগ? এবার অমৃতা স্বাভাবিক হয়ে বলে, আমার অভিনয় কেমন লাগলো? সিন আশুইনের অফিসের ভিতরে আসলে দেখি আশুইন হাসতে হাসতে অমৃতাকে বলতেছে, আরে বাপরে, তুমি যে সাংঘাতিক অভিনয় করছিলে আমি তো ধরতেই পারিনি, তোমার অভিনয় আমার খুব ভালো লেগেছে, তাই তুমিই হবে এই মুভির নায়িকা। ব্যাস এর কিছুদিন পরেই আশুইন তার মুভির শুটিং শুরু করে দেয়। আমরা দেখি অমৃতার শুটিং দেখার জন্য অমৃতার বাবাও শুটিং সেটে এসেছে এবং অমৃতার অ্যাক্টিং দেখে ইমোশনাল হয়ে কাঁদতেছে। ওদিকে রবি ও রাজু তো এসেছে মেয়ের লোভে, তাই রাজু গায়ে পড়ে একটা মেয়ের সাথে মিল লাগানোর চেষ্টা শুরু করে, বাট মেয়েটি পাত্তা না দিয়ে চলে যায়। ওদিকে রবিরও ধান্দা এটাই, সেও শুটিং সেটে বসে থেকে মেয়েদেরকে নিচ থেকে উপর পর্যন্ত স্ক্যান করে করে দেখতেছে আর ভাবতেছে সে কবে এবং কিভাবে এই মেয়েগুলোকে খাপে খাপে পাবে। সিন চলে আসে ডিজিপির কাছে। আমরা দেখি সে সাতিয়াকে ডেকে বলতেছে, যেদিন থেকে তুমি এখানে এসেছো এবং কেসটা হাতে নিয়েছো সেদিনের পর থেকে এই শহরে আর একটাও ক্রাইম হয়নি, কিন্তু তুমি এই কয়দিনে কেসটা কতদূর এগিয়ে নিয়ে গেছো এবং ক্রিমিনালগুলোকে ধরার ব্যাপারে কতদূর এগিয়েছো সেই রিপোর্টগুলো কিন্তু এখনো আমাকে সাবমিট করোনি, রিপোর্টগুলো আমাকে জানাও। সাতিয়া বলে, স্যার শহরে এ যাবৎ যতগুলো মেয়ের সাথে এই নির্মমতা করা হয়েছে তাদের বেশিরভাগই ছিল নিম্ন পরিবারের এবং তারা কাজের খাতিরে বাহিরে যাওয়া আসা করতো, আর এই গ্যাংয়ের লোকগুলো এসব মেয়েদেরকে ফলো করতো এবং সময় মতো রাস্তায় একা পেলেই তাদেরকে তুলে নিয়ে কোনো নির্জন জায়গায় যেত, এরপর মেয়েটির সাথে এসব করে মেয়েটিকে গাড়ি থেকে ফেলে দিয়ে বডিটাকে পুড়িয়ে দিত যাতে কেউ মেয়েটির ফেসটা চিনতে না পারে। কিন্তু এই গ্যাংটা বর্তমানে কোথায় জানি গা ঢাকা দিয়ে আছে, তবে আপনি টেনশন করবেন না, আমি একটা ক্লু পেয়েছি, তাই আশা করা যায় আমি খুব শীঘ্রই পুরো গ্যাংটাকে ধরে ফেলবো। এদিকে আশুইনের মুভির শুটিং এর 3 মাস কেটে যায় ও তার মুভির শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। এটা দেখে একদিকে রামাকৃষ্ণ যেমন মহাখুশি, অপরদিকে আশুইনও তেমন মহাখুশি। তো শুটিং শেষ হয়ে গেল, অথচ রবি ও রাজু কোনো মেয়েকে ট্রাপে ফেলতে পারলো না, তাই রবি কি যেন ভেবে আশুইনকে বলে, ভাই মুভি তো কমপ্লিট, এই খুশি উপলক্ষে একটা পার্টি দাও। এটা শুনে আশুইনও খুশিতে রাজি হয়ে যায় ও একটা পার্টি দেয়, যেখানে রবি ও রাজু খুব এনজয় করে। তো এর কিছুদিন পর রামাকৃষ্ণ আশুইনকে ডেকে জিজ্ঞেস করে মুভি এডিটিং এর কাজ কত দূর। আশুইন বলে, স্যার এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না, শুটিং তো সব শেষ, সাথে এডিটিংও প্রায় কমপ্লিট, আর কয়েকদিনের মধ্যেই আমরা মুভিটি রিলিজ করতে পারবো। কিন্তু আপনি যে বলেছিলেন মুভির কাজ শেষ হতে হতেই আপনি মুভি মার্কেটিং এর জন্য 50 লাখ টাকা ম্যানেজ করবেন, সেটার কি হলো? রামাকৃষ্ণ বলে, হ্যাঁ সেটা আমার মাথায় আছে, কয়েক বছর আগে আমি আর আমার বন্ধু মিলে একটা বিল্ডিং কিনেছিলাম, সেখান থেকে আমার অংশটা বিক্রির ব্যাপারে তার সাথে কথাও হয়েছে, তাই টেনশন করো না, পেয়ে যাবে। 2 দিন পর দেখি রামাকৃষ্ণ তার সেই পার্টনারের থেকে টাকা নিতে এসেছে, কারণ সে জানতে পেরেছে যে তার বন্ধু বিল্ডিং এর নিচতলা বিক্রি করেছে। তো রামাকৃষ্ণ এসে বন্ধুর থেকে সেই টাকাটা চাইলে তার বন্ধু বলে, নিচতলা বিক্রি হয়েছে, আর নিচতলা তো আমার ভাগে ছিল, তুমি কি পেপারে সাইন করার সময় ঠিক মতো পড়োনি? রামাকৃষ্ণের আর বুঝতে বাকি থাকে না যে নিচতলার দাম বেশি পাওয়ায় তার বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করে ফেলেছে। তাই রামাকৃষ্ণ প্রচন্ড রেগে যায় এবং তার বন্ধুকে মারতে তেড়ে আসে, কিন্তু মারামারি করেই আর কি।
যা ক্ষতি হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন রামাকৃষ্ণের আর তো কোনো সোর্সও নেই যে যেখান থেকে সে মুভির মার্কেটিংয়ের টাকাটা জোগাড় করতে পারবে। তার মানে কি এত কষ্টে করা মুভিটা এখন মার্কেটিংয়ের অভাবে ফ্লপ হয়ে যাবে? এসব ভেবে রামাকৃষ্ণ এক বুক হতাশা নিয়ে বাড়ি ফিরে আসে এবং আশুইনকে ডাকে। আশুইন ভাবে রামাকৃষ্ণ টাকাটা পেয়ে গেছে তাই ডাকতেছে, কিন্তু না, রামাকৃষ্ণ আশুইনকে বলে, আশুইন মুভির মার্কেটিংয়ের প্ল্যান বাদ দাও। আশুইন ঝটকা খেয়ে বলে, স্যার আপনাকে তো শুরুতেই বলেছিলাম মার্কেটিং ছাড়া মুভি হিট হবে না, তাহলে এমন কেন করছেন? রামকৃষ্ণ বলে, যে বন্ধুর থেকে আমার টাকা পাওয়ার কথা ছিল সে আমার সাথে ধোঁকাবাজি করেছে, মানে আমি সেখান থেকে আর 1 টাকাও পাবো না, আর আমার আর কোনো জিনিসও নেই যে সেটা বিক্রি করে টাকাটা ম্যানেজ করব। এখন যদি মার্কেটিংয়ের অভাবে মুভিটি হিট না হয় তো আমি বরবাদ হয়ে যাব, সাথে অনেকগুলো ঋণের মাঝেও ডুবে যাব। এটা শুনে আশুইন কিছুক্ষণ ভেবে বলে, আপনি টেনশন করবেন না, কারণ এই মুভিটা হয়তোবা আপনার শখ, কিন্তু এই মুভিটা আমার জীবন। শুধু আমারই নয়, এই মুভিতে যারা যারা কাজ করেছেন সবার কাছেই এই মুভিটি তাদের ফিল্মি ক্যারিয়ারের সূচনা ছিল। তাই আমাদেরকে এত সহজে হাল ছাড়লে হবে না, যেভাবেই হোক এই মুভিটা হিট করাতেই হবে। তাই আপনি শুধু আমাকে কিছুদিন সময় দিন, আমি কোনো না কোনো একটা রাস্তা বের করার চেষ্টা করছি। এই বলে আশুইন এখান থেকে চলে যায় ও শাইলুর সাথে দেখা করে বলে, শালা আমার কপালটাই খারাপ, এত বড় আশা নিয়ে মুভিটা বানালাম, কিন্তু এখন প্রডিউসারের কাছে মার্কেটিংয়ের টাকা নেই, আর যদি মার্কেটিং করা না যায় তাহলে কেউ আমাদের মুভি সম্পর্কে জানবেও না আর হলেও আসবে না। এদিকে মুভির রিলিজ ডেটটাও খুব কাছাকাছি চলে এসেছে। এখন যদি এই মুভিটি হিট করাতে না পারি তো আমার সকল স্বপ্নগুলো তো নষ্ট হবেই, সাথে তোমাকেও হারাতে হবে। এদিকে সাথিয়া একটা গ্যাংয়ের ইনফরমেশন পেয়ে সিভিল ড্রেসে সেখানে যায়, কারণ তার সন্দেহ হচ্ছে এই গ্যাংয়ের কেউ এসবের সাথে জড়িত থাকতে পারে। কিন্তু সাথিয়া সেখানে যাওয়া মাত্রই যখন সেই গ্যাংয়ের লোকেরা সাথিয়াকে হামলা শুরু করে, তখন সাথিয়া ও তাদের মাঝে পুরোদমে মারামারি লেগে যায়। মারামারির একটা পর্যায়ে গ্যাংয়ের লোকেরা সাথিয়াকে মেরে ফেলার চেষ্টা শুরু করলে সাথিয়া প্রাণে বেঁচে যায়, বাট সাথিয়ার একটা হাত আহত হয়। সঙ্গে সঙ্গে সাথিয়াকে হসপিটালে অ্যাডমিট করা হলে ডিজিপি যখন সাথিয়াকে কল করে তখন সাথিয়া বলে, আপনি টেনশন করবেন না, হাতটা তেমন আহত হয়নি, আমি খুব দ্রুতই ঠিক হয়ে যাব। তবে হ্যাঁ, সেখানে যাওয়া মাত্রই তারা যেহেতু আমার উপর হামলা করেছে, তার মানে আমার সন্দেহটাই ঠিক, ওই গ্যাংয়ের কেউ না কেউ তো এইসবের সাথে জড়িত, তাই সে আমাকে দেখে ভয়ে হামলাটা করেছে। কি কাহিনী সোজাভাবে যাচ্ছে, তাই তেমন মজা পাচ্ছেন না, তাই না? ওকে, জাস্ট 1 মিনিট দাঁড়ান, দেখেন কি ধামাকা শুরু হয়। তো সিন আশুইনের কাছে আসলে দেখি বেচারা পুরো ডিপ্রেশনে চলে গেছে। সে হতাশায় সারাদিন রুমের ভিতর একা বসে বসে কাটাচ্ছে আর ভাবতেছে এভাবে মার্কেটিং এর অভাবে তাহলে কি তার মুভিটা ফ্লপ হয়ে যাবে, তার ক্যারিয়ার এভাবে ধ্বংস হবে এবং তার ভালোবাসার মানুষটিকে হারাতে হবে। ঠিক তখনই তার মুভির হিরোইন অমৃতার বাবা তার বাড়িতে চলে আসে ও বলে, আমার মেয়ে অমৃতা আজ সকালে আপনার মুভির শুটিং এ যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছে, কিন্তু এখনো সে বাসায় ফেরেনি। আশুইন বলে, 1 মাস হচ্ছে আমার মুভির শুটিং শেষ হয়েছে, আর অমৃতা আমার মুভির শুটিং করতে বের হচ্ছে মানে? অমৃতার বাবা বলে, হ্যাঁ আমি সত্যি বলছি, সে সকালবেলা আপনার মুভির শুটিং এর জন্যই বের হয়েছে। আশুইন এমনিতেই তো টেনশনে ছিল, তার উপর আবার এই নিউজ। তাই আশুইন রেগে মেগে বলে, আপনি আমাকে ডিস্টার্ব না করে যান, দেখেন আপনার মেয়ে হয়তো আমার শুটিং এর নাম করে তার বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে। এটা শুনে অমৃতার বাবা রেগে মেগে পুলিশ স্টেশনে এসে একজন মেয়ে কনস্টেবলকে বলে, আমার মেয়ের মিসিং কমপ্লেইন করতে চাই। কনস্টেবলটা বলে, মেয়ের নাম কি? অমৃতার বাবা বলে, অমৃতা, বয়স কত? 23 বছর। মেয়েটি কি করে? সে একজন নায়িকা। নায়িকা শুনতেই কেন জানি কনস্টেবলটি ঝটকা খেয়ে বলে, আপনি কি সিনেমার ডিরেক্টরের উপর মামলা করতে এসেছেন? অমৃতার বাবা হ্যাঁ বলতেই কনস্টেবলটি আবার কেন জানি ঝটকা খেয়ে যায়। তখনই সিন থানার পাশের আরেকটি কক্ষে আসলে আমরা দেখি আরও একজন বাবা তার মেয়ের মিসিং কমপ্লেইন করতে এসেছে, আর তারও কাহিনী সেম, মানে তারও অভিযোগ যে তার মেয়ে ডিরেক্টর আশুইনের মুভির শুটিং করতে গিয়ে আর বাসায় ফেরেনি। শুধু তাই নয়, আজকে এমন সেম কেস আরও কয়েকটা এসেছে, আর এই জন্যই এই মহিলা কনস্টেবলটি এভাবে ঝটকা খেয়ে গেছে। এবার পুলিশরা বুঝে যায় যতগুলো মেয়ে আশুইনের মুভিতে কাজ করেছে সব কয়টি মেয়ে হারিয়ে গিয়েছে, আর সবার অভিযোগ মুভির ডিরেক্টর আশুইনের উপর। এটা ভেবে পুরো পুলিশ ফোর্স তো রীতিমতো শক। তাই পরের দিনই পুলিশ আশুইনকে থানায় ডেকে বলে, তোমার মুভিতে 3 জন মেয়ে অ্যাক্টিং করেছিল, আর এখন সেই 3 জন মেয়েই মিসিং। তাদের গার্জিয়ানরা থানায় এসেছিল এবং তোমার নামে কমপ্লেইন করেছে, তাদের সন্দেহ তুমি তাদেরকে কিডন্যাপ করেছো। এটা শুনে আশুইন রীতিমতো অবাক হয়ে বলে, স্যার আমার মুভির শুটিং 1 মাস আগেই শেষ হয়ে গেছে, তাহলে সেই 3 জন মেয়ে আমার মুভির শুটিং এর নাম করে কেন বাসা থেকে বের হয়েছে, আর কেনই বা তারা মিসিং? এই ব্যাপারে আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন এই দায়ে আমাকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই আমার মুভির রিলিজ নিয়ে আমি ঝামেলায় আছি, তখন আমার মুভিটা রিলিজই করতে পারবো না, আর রিলিজ করলেও কেউ আমার মুভিটা দেখতে চাইবে না। তাই প্লিজ স্যার, আমি এসব করিনি, দয়া করে আমাকে এসবে জড়াবেন না।
এটা শুনে এসআই বুঝতে পারে মেয়েগুলো মিসিং হওয়ার পিছনে তাহলে আশ্বিনীর হাত নেই, কারণ সে কখনোই চাইবে না এসব ঝামেলায় জড়িয়ে তার স্বপ্নের মুভিটা হুমকির মুখে পড়ে যাক। তাই একটু পর এসআই কনস্টেবলকে ডেকে বলে, আশ্বিনীর মুভিতে যারা যারা কাজ করেছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকো। এবার দুইজন কনস্টেবল এই মুভিতে যারা যারা অভিনয় করেছে সবার বাসায় যেতে শুরু করলে তারা অবাক করে একটা তথ্য পায় এবং সঙ্গে সঙ্গে এসআইকে কল করে বলে, স্যার এই মুভিতে অভিনয় করা মেয়েরাই শুধু মিসিং না, বরং দুইজন ছেলেও মিসিং, রবি এবং রাজু। এটা শুনে এসআই তো শক। এবার আমাদের মাথায় একটা প্রশ্ন জাগে, আচ্ছা এই রবি ও রাজুই এসব মেয়েদেরকে কিডন্যাপ করছে কি? যদি তাই করে থাকে তাহলে আর একটা প্রশ্ন, এরা যে মেয়েদেরকে এভাবে তুলে নিয়ে যায় তাদেরকে করে পুড়িয়ে মারে, তাহলে এই মেয়েগুলোর সাথেও কি অলরেডি এমনটা করেছে? তো যাই হোক, ওদিকে এসব মিসিং এর ঘটনা মিডিয়ায় লিক হয়ে যায় এবং টিভি নিউজে সেটা ধুমসে প্রচার শুরু হয়। এই নিউজটা রামাকৃষ্ণের নজরে পড়তেই রামাকৃষ্ণ তো অবাক। সে সঙ্গে সঙ্গে আশ্বিনকে ডেকে বলে, টিভি নিউজে এসব কি শুনছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আশ্বিন বলে, স্যার আমিও এসবের কিছুই বুঝতে পারছি না, আমি এমনিতেই মুভির মার্কেটিং নিয়ে অনেক টেনশনে আছি, তার উপরে আবার এই ঝামেলায় আমাকে ফাঁসানো হচ্ছে। আমি বুঝতে পারছি না আমার মুভিতে যারা কাজ করেছিল তারাই কেন মিসিং হচ্ছে, আর সবচেয়ে বড় রহস্য হলো তারা আমার মুভির শুটিংয়ের নাম করেই কেন বাসা থেকে বের হয়েছে, যেখানে আমার মুভির শুটিং আরও 1 মাস আগেই শেষ হয়েছে। এই বলে আশ্বিন বাসায় ফিরতেই অমৃতার বাবা এসে কাঁদতে কাঁদতে বলে, আশ্বিন আমার মেয়ে এখনও বাসায় ফিরেনি, আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ তুমি যদি তার সাথে কিছু করে থাকো তো আমাকে বলো। আশ্বিন বলে, আমি সত্যি বলছি আমি এসব বিষয়ে কিছু জানি না। এমন সময় পুলিশ অমৃতার বাবাকে কল করে বলে, শহরের বাহিরে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, এসে দেখেন তো এটা আপনার মেয়ে নাকি। সিন সেই ঘটনাস্থলে আসলে আমরা দেখি নিউজ রিপোর্টাররা সেখানে ভিড় জমিয়েছে। সাতিয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছালে দেখে মেয়েটিকে করে এমনভাবে আগুনে জ্বালিয়ে হয়েছে যে মেয়েটির ফেস চেনা যাচ্ছে না। আর যেহেতু অলরেডি 3টি মেয়ের মিসিং কেস থানায় জমা পড়ে আছে, তাই পুলিশ তাদের সবার বাবা মাকেই ফোন করে ডেকেছে লাশটা শনাক্ত করার জন্য। তো তাদের মাঝে 2জন মেয়ের বাবা মা লাশটাকে দেখে বলে যে এটা তাদের মেয়ের লাশ না। এর কিছুক্ষণের মাঝেই অমৃতার বাবা সেখানে পৌঁছে লাশটা দেখতে শুরু করতেই তার চোখ যায় লাশের পাশে পড়ে থাকে একটা আংটির দিকে। ব্যাস, সে আংটিটি হাতে তুলে নিয়েই অমৃতা বলে চিৎকার দিয়ে ওঠে ও হাউমাউ করে কাঁদতে শুরু করে। মানে এই আংটিটি অমৃতার, তার মানে এটা তাহলে অমৃতার লাশ। তাই অমৃতার বাবা সেখানেই বসে অঝরে কাঁদতে থাকে। ওদিকে আশুইনও সেখানে এসে অমৃতার বাবার কান্না দেখে থ মেরে দাঁড়িয়ে আছে। সাতিয়া তখন আশুইনের দিকে এমন ভাবে তাকাই যা দেখে বোঝা যায় সাতিয়ার সন্দেহের তীর সোজা আশুইনের দিকেই গেছে। ব্যাস, সাতিয়া আশুইন সহ আশুইনের মুভির প্রডিউসার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে থানায় ডেকে এনে নানা জিজ্ঞাসাবাদ করে এবং এসব তথ্য জেনে নেয় যে যেই মেয়েগুলো মিসিং হয়েছে তাদের চরিত্র কেমন ছিল, তাদের কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, বা মুভির শুটিং সেটে তাদের কোনো আচরণ সন্দেহজনক মনে হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। জিজ্ঞাসাবাদ শেষে আশুইন থানা থেকে বের হতেই দেখে দেশের সকল নিউজ মিডিয়া থানার সামনে হাজির। তারা আশুইনকে জিজ্ঞেস করে, আপনার মুভিতে অভিনয় করা 5 জন মিসিং হয়েছে এবং একজনের তো লাশও পাওয়া গিয়েছে, দেশে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি, তো আপনি এই মুভির ডিরেক্টর হিসেবে আপনার মন্তব্য কি? আশ্বিন বলে, এই মুভিটার সাথে আমার জীবনের অনেকগুলো স্বপ্ন জড়িত, এমনকি আমার ভবিষ্যৎ জড়িত, কিন্তু হঠাৎ এই মুভিটা যে এমন বাজে একটা ঘটনার সম্মুখীন হবে এটা আমার জন্য সত্যিই অনেক কষ্টজনক। সিন সাতিয়ার কাছে আসলে দেখি সে এসআইকে বলতেছে, আমার মনে হয় এই 3 জন মেয়ে মিসিং হওয়ার পিছনে সেই গ্যাংই দায়ী যে গ্যাং কিছুদিন আগে আমাকে হামলা করেছিল। আমি অসুস্থ থাকায় এই ফাঁকে তারা এই মেয়েটিকে মেরে ফেলেছে, এখন হয়তোবা বাকি 2 জন মেয়ে তাদের হাতেই রয়েছে। তাই তুমি একটা কাজ করো, যে 5 জন মিসিং হয়েছে তাদের কল লিস্টে নিয়ে আসো এবং দেখো মিসিং এর আগে তারা কাদের কাদের সাথে কথা বলেছে। আর হ্যাঁ, এই ঘটনাগুলোর আগেও যে এমন কেস এসেছিল যেখানে মেয়েদেরকে এইভাবে করে পুড়িয়ে হয়েছিল, তখন সন্দেহজনক যাকে যাকে গ্রেফতার করা হয়েছিল আবার তাদের সবাইকে থানায় নিয়ে আসো এবং ইচ্ছে মতো কেলাও। ব্যাস, পুলিশ এমন সবাইকে থানায় ধরে এনে ইচ্ছে মতো কেলাতে শুরু করে যাদেরকে এর আগে এমন কাজের জন্য জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। তো এই সন্দেহের তালিকা থেকে 2 জন অটো ড্রাইভারকেও ধরে আনা হয়। তারা এসে যখন দেখে পুলিশ সবাইকে উদম কেলান কেলাচ্ছে, এটা দেখে এদের কলিজা শুকিয়ে যায়। সাতিয়া বিষয়টা খেয়াল করে এদের 2 জনকে দেখিয়ে দেখিয়ে অন্যদের উপর নির্মমতা আরো বাড়িয়ে দেয়। এসব দেখে অটো ড্রাইভার 2 জনের হাত পা কাঁপতে শুরু করলে সাতিয়া এদের কাছে এসে বলে, তোরাই যদি অমৃতাকে মেরে থাকিস তাহলে তোদের সিরিয়াল আসার আগেই ভালোই ভালোই নিজে থেকে স্বীকার করে নি, নয়তো যদি আমাকে স্বীকার করিয়ে নিতে হয় তো তোদের কেস ফাইল করব না, সোজা ক্রস ফায়ার করব। এটা শুনে এরা ভয়ে বলে ওঠে, হ্যাঁ স্যার আমরা এই কাজটা করেছি। তখনই টিভি নিউজে অমৃতার ফটো দেখিয়ে বলা হচ্ছে মুভির হিরোইন অমৃতা কিডন্যাপ হলো, এরপর তার লাশও পাওয়া গেল, অথচ পুলিশ এখনো ক্রিমিনালকে গ্রেফতার করতে পারছে না, তারা নিকম্মার মতো হাত গুটিয়ে বসে আছে। এই নিউজটা শুনে সাতিয়া রেগে মেগে এসআইকে ডেকে বলে, এই অটো ড্রাইভার 2 জনকে গ্রেফতার করো আর এক্ষুনি এসব নিউজ মিডিয়াকে জানিয়ে দাও আমরা হাত গুটিয়ে বসে নেই।
আমরা অমৃতার খুনিকে গ্রেফতার করেছি। এটা শুনে সেই দুইজন অটো ড্রাইভার বলে, স্যার আপনারা যে মেয়ের লাশটা পেয়েছেন আমরাই সেই মেয়েকে মেরেছি, এটা ঠিক, কিন্তু টিভিতে অমৃতা নামের যে মেয়েটির ফটো দেখাচ্ছে তাকে তো আমরা মারিনি। লাউ ঠালা। সাত্তিয়ার মাথায় রক্ত উঠে যাবে। সাত্তিয়া দুজনের মাঝে একজনের গলা টিপে ধরে বলে, ফাজলামি শুরু করেছিস? যার লাশ পাওয়া গেছে সেটাই তো অমৃতা। অমৃতার বাবা নিজে তার মেয়েকে শনাক্ত করেছে। তখন লোকটি বলে, স্যার সত্যি বলছি, আমরা যাকে খুন করেছি সেই মেয়েটি হিরোইন অমৃতা নয়। আসলে আমরা মন্দিরে যাওয়ার সময় একটা মেয়েকে দেখে আকৃষ্ট হয়ে যাই। ওই সময় আমরা দুজনেই মাতাল ছিলাম, তাই মেয়েটিকে জোর করে অটোতে তুলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে করে মেরে ফেলি। এরপর কি করব বুঝতে না পেরে বডিটাকে জ্বালিয়ে দেই। আমরা ভেবেছিলাম শহরে একটা গ্যাং এমন ঘটনা যেহেতু প্রায়ই ঘটাচ্ছে, তাই পুলিশ ভাববে এটা হয়তো সেই গ্যাংয়েরই কাজ আর আমরা বেঁচে যাব। কিন্তু স্যার ওই মেয়েটা তো অমৃতা ছিল না। এসব শুনে সাত্তিয়া তো রীতিমতো শক। সে ভেবে পাচ্ছে না ওই লাশটা যদি অমৃতার না হয় তাহলে অমৃতার বাবা কেন সেই লাশের পাশে অমৃতার আংটি পেল এবং কেন সেটাকে নিজের মেয়ের লাশ বলে দাবি করলো। এর পিছনে তাহলে রহস্য কি? আর ওটা যদি অমৃতার লাশ না হয় তাহলে অমৃতাই বা এখন কোথায়? ব্যাস, সাত্তিয়ার সঙ্গে সঙ্গে আশুইন এবং রামাকৃষ্ণকে আবার থানায় ডাকে। এরপর কোনো কথা নেই আশুইনকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, তোর ফোন কাল থেকে বন্ধ কেন? কি ড্রামা শুরু করেছিস? অমৃতার বাবা যে লাশকে তার মেয়ের বলে দাবি করেছে, আসল ক্রিমিনালরা তো বলতেছে এটা অমৃতার লাশ নয়, তাহলে অমৃতা কোথায়? ঠিক তখনই মিডিয়াতে নিউজ প্রচার হয় ডিরেক্টর আশুইনের মুভিতে